প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের শোনাতে যাচ্ছি বাথান একের তৃতীয় অংশ। চলুন তাহলে শোনা যাক। শব্দ করে হাসলো লোকটা। এভাবে চলতে থাকলে ওয়াইজেডে পৌঁছতে সারা মূল্য চক্কর দিতে হবে। তাই অবাক হওয়ার ভান করলো কটেজ। না, জায়গাটাই কেমন যেন খাপছাড়া। এই নিয়ে পরপর দুদিন পথ হারালাম। পাঞ্চারের ব্যাখ্যা কালো পট্টি যদি বিশ্বাস নাও করে থাকে, ওর চেহারায় তা প্রকাশ পেল না। এসো, গলা ভেজাবে আমন্ত্রণ জানালো ও। অন্য কিছু খাওয়াতে পারছি না, ফুরিয়ে গেছে। বাথানে এখন কেউ নেই। কাল আমি যেসব মালের ফরমাশ দিয়ে এসেছি সেগুলো আনতে হাসেটে গেছে। তথ্যটা যোগান দিয়ে এক চোখে অতিথিকে মাপল সে। কর্তেজ উপর নিচ মাথা ঝাঁকিয়ে ছ্যাডল থেকে নেমে ঘোড়া বাঁধল। ছেড়ে রাখলে বুলু পালিয়ে যাবে না, এ ব্যাপারে ও নিশ্চিত নয় এখনো। চোখ কুঁচকে ওকে জরিপ করলো লোকটা। ভালো ঘোড়া, মন্তব্য করল। অনেকদিন হলো আছে তোমার কাছে? না, উত্তর দিল কর্তেজ। বলতে পারো একরকম নতুনই। বিরাট একটা কামরায় ঢুকলো ওরা। কাঠের মেঝে, মাঝখানে লম্বা টেবিল, খান কতক চেয়ার আর বেঞ্চ। বেশিরভাগই দখল করে আছে স্যাডল, গানবেল বা ক্যাম্প করা যায় এ ধরনের টুকিটাকি জিনিস। ঘরের শেষ প্রান্তে দুটো দরজা, একতলা দালানটার অন্যান্য অংশে যাওয়ার জন্য। ওগুলোরই একটার পেছনে মানুষের উপস্থিতির টের পেল কর্তেজ। হেরে গলায় গান গাইছে কেউ। আমার বাবুর্চি, নিজেকেও একজন উঁচুদরের গায়ক ভাবে ব্যাখ্যা করলো গৃহস্বামী। দাঁড়াও, থামতে বলে আসি। দরজা খুলে চেঁচিয়ে উঠল লোকটা। এই, কে আসছো? তোমার গান থামাও, আমার পাগলা ঘোড়াটা আবার ছুটে আসবে। থেমে গেল গান। দরজা বন্ধ করে গৃহস্বামী আকন্ন বিস্তৃত হাসি হাসল। আমার কর্মচারীরা ওকে ভীষণ জ্বালাতন করে, যদিও এমনিতে বেশ সদ্ভাব ওদের মধ্যে। কিন্তু আমার ভয় হয় এরকম করলে কোনোদিন না আবার নিজেকেই হাত পুড়িয়ে রাখতে হয়। বোতল আর গিলাস বের করলো লোকটা, ভর্তি করে ঢাললো। নাও, শুরু করো, বলল সে। আমার নাম ডেক্সটার, এই বাথানটা আমার। কর্তেজ নিজের নাম জানিয়ে বলল, তোমার এই জায়গাটা চমৎকার, কিন্তু আমার বিশ্বাস এ দেশে গরুর ব্যবসা জমবে না। যা বলেছ, জবাব এলো। আমাদেরও অনেক খোয়া গেছে। চোর? কর্তেজ কৌতূহলী। মেঝেতে একদলা থুতু ফেলল ডেক্সটার। হ্যাঁ, রিজার্ভেশনের এই পাহাড়ের ওপাশেই থাকে। শালারা এখানে ঢোকার সব রাস্তা চেনে। ভূতের মতো আসে, চুরি করে পালিয়ে যায়। কোনো চিহ্ন রেখে যায় না পেছনে। তবে তো টেইল করা কঠিন, বলল কটেজ। কঠিন? ডেক্সটার অবাক। মাঝে মাঝে এমনভাবে পালিয়ে যায় যেন উঠতে জানে। আমি হাল ছেড়ে দিয়েছি, তবে আমার বাথানের আশপাশে যদি দেখতে পাই কারোকে, তার কপালে দুঃখ আছে। আমিও দু চোখে দেখতে পারি না ইন্ডিয়ানদের। কটেজ একমত হলো ওর সঙ্গে। সন্ধ্যের আগেই ওয়াইজেডে ফিরতে হবে, এই অজুহাতে দ্বিতীয় দফা ড্রিঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করল সে। তারপর পথের হদিশ জানতে চাইল। ও যে পথে এসেছে সেটার বদলে ডেক্সটার যখন সম্পূর্ণ ভিন্ন একটা রাস্তা বাতলালো, মোটেই অবাক হলো না সে। উপত্যকাটা পার হলেই নচ, তারপর হ্যাসেটের টেইল। পথে যদি আমার লোকদের দেখা পাও, ঘোড়া চালিয়ে আসতে বলো। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার যদি কখনো এদিকে আসো, দেখা করে যেও। বিদায় নিয়ে কটেজ ঘোড়ায় চাপল। ডেক্সটারের নির্দেশিত পথ ধরতে উপত্যকার উল্টো দিকে রওনা হলো। মাইনারকে দেখতে না পেয়ে বিস্মিত হয়েছে সে। যদিও ওর দীর্ঘ বিশ্বাস ভেতরেই কোথাও লুকিয়ে আছে নাগের।
সামনে আসেনি। ডবল এক্সের মালিক লোকটাকে পছন্দ হয়নি ওর, কিন্তু এমন সূত্র আবিষ্কার করতে পারেনি সে যার ভিত্তিতে লুটেরাদের সঙ্গে ডেক্সটারের যোগ সাজস প্রমাণ করা যায়। সন্দেহের মধ্যে কেবল এটুকুই, এ লোকও রেড স্কিন থিওরির পক্ষে ওকালতি করছে। অবশ্য এটাও হতে পারে যে সত্যি সত্যি গরু চুরি যাচ্ছে ওর, এবং সেজন্য ইন্ডিয়ানদেরকেই দায়ী করছে ও। উপত্যকা পেরিয়ে ইচ্ছে করেই চরণভূমি হয়ে এগোলো কর্টেজ। গতি কমালো না, কারণ তাতে অপরপক্ষে সন্দেহের উদ্রেক হবে। কিন্তু এমনভাবে একদল গরুর পাশ ঘেঁষে এলো যেন ওদের মার্কা সহজেই পড়তে পারে। পাশাপাশি দুটো ইংরেজি এক্স আঁকা, আনাড়ি হাতের কাজ, তবে ছাপগুলো আসল বলেই মনে হলো ওর। তবু পুরোপুরি সন্তুষ্ট হতে পারল না সে। ঠিক করলো অবসর সময়ে বিচার বিবেচনা করে দেখবে কেন মালিক এরকম জোড়া এক্স মার্কা বেছে নিয়েছে। পাহাড়ের কিনারে নচের কাছে পৌঁছলো কটেজ। পাথরের চড়াই বেয়ে উপরে উঠে আসতেই যেমনটা ডেক্সটার বলেছিল, টেইল দেখতে পেল একটা। মাইল কয়েক যাওয়ার পর অদূরে কোরাস গানের আওয়াজ পেল সে। তারপর একটা বাঁকের মাথায় একটা ওয়াগন চোখে পড়ল। একজন চালাচ্ছে, আর বাকি 3 অশ্বারোহী দুপাশ থেকে পাহারা দিয়ে এগোচ্ছে। অপ্রত্যাশিতভাবে সামনে একজন লোক দেখে চমকে উঠল চালক। ওয়াগন থামালো। পাহারাদারদের ডান হাত চলে গেল ওলেস্টারের কাছে। হাউডি সিনর, অমায়িক সুরে বলল কটেজ। আমি তোমাদের বাথান থেকেই আসছি। ডেক্সটার আমায় বলেছিল তোমাদের দেখতে পেলে আমি যেন তাড়াতাড়ি পাঠিয়ে দিই তোমাদের। খিদে আর সহ্য করতে পারছে না ও। হেসে উঠল একজন। এতে গুমট পরিবেশ হালকা হলো কিছুটা। 4 জনের কেউই অপরিণত নয়, শক্ত সমর্থ জোয়ান। আজ রাতে খাওয়া পাচ্ছে, এটাই তো ডেস্কের 3 পুরুষের ভাগ্যে। ফোরন কাটল ওয়াগন চালক। পিট শহরে থাকলে কোনো মতেই কাল সকালের আগে ফিরতে পারতাম না। কর্টেজ আন্দাজ করল ওর পরিচয় ওরা জানে, এবং ইচ্ছে করেই জুয়ারিটার নাম উল্লেখ করেছে। কিন্তু ও সিদ্ধান্ত নিল যা বোঝার না বোঝার ভান করবে। তো আর মোড়া ভাঙল পাঞ্চার। আমি তাহলে আসি, না হলে রাতের খাওয়া পাবো না। খাওয়া দাওয়ার ব্যাপারে ওয়াইজের আউটফিটের চুরি নেই। কর্টেজের এই এড়িয়ে যাওয়া ভাবটাকে ওরা ভীরুতা বলে ভুল করল, এবং হাবভাবে তা প্রকাশ করতেও দ্বিধা করল না। মুচকি হেসে আসি বলে পাশ কাটালো লোকগুলো। কর্টেজ নিজের যাত্রা শুরু করলো আবার। সেও হাসছে। ওরা ভাবছে ফলির ঘটনাটা হঠাৎ করে হয়ে গেছে। আসলে আমার সাহস নেই। ভালোই, আমিও চাই ওরা এটাই মনে করুক, স্বগোক্তি করল সে। তবু একটা কথা স্বীকার না করে পারল না পাঞ্চার। আজকের দিনটা মাটি হয়েছে। রহস্য ভেদের ব্যাপারে একটু অগ্রসর হতে পারেনি। 1 সপ্তাহ কেটে গেল। বাথানের নৈমিত্তিক কাজে ব্যাঘাত ঘটানোর মতো কোনো কিছু ঘটেনি এর মাঝে। অক্লান্ত পরিশ্রম করে চলেছে কর্টেজ। প্রতিদিন আশপাশের এলাকা জরিপ করছে, কিন্তু কোথায় কি আছে না আছে সে সম্পর্কে একটা মোটামুটি ধারণা হওয়া ছাড়া আর কোনো লাভ হয়নি। সুযোগ পেলেই ফোরম্যান এবং বাথানের অন্যান্য বয়স্ক কর্মচারীরা আজকাল প্রকাশ্যে ব্যঙ্গ বিদ্রুপ করে ওকে। পোকার পিঠকে পিটুনি দিয়ে ওদের মনে যে ভয় জাগিয়েছিল সে তা এখন প্রায় কেটে গেছে। মাঝে মাঝে ওরা এতখানি সীমা ছাড়িয়ে যায় যে নিজেকে সামলাতে কর্টেজের বেগ পেতে হয়। ওর সাগরেদ ল্যারি ওস্তাদের এই উদাসীনের কারণ বুঝে উঠতে পারে না। তুমি দেখতে পাচ্ছ না? একদিন প্রশ্ন করায় কর্টেজ ওকে বলল, ওদের খেলাটাই খেলছি আমি, এখনো মোকাবেলা করার অবস্থা আসেনি।
বাথানের আর একজন অসন্তুষ্ট সদস্য নরি। এ যাবৎকাল পুরুষ জাতির কাছ থেকে সে অন্ধ ইজ্জতি লাভ করে এসেছে। ফলে তার প্রতি নবাগতের উদাসীনতায় কিছুটা মর্মাহত সে। নরির পক্ষে ব্যাপারটা আরো অসহনীয় হয়ে ওঠে যখন সে, যদিও স্বীকার চায় না কারোর কাছে, অন্তর থেকে উপলব্ধি করে মেক্সিকান লোকটার প্রতি তার নিজের দুর্বলতার কথা। ওর উপস্থিতিতে লোকটা যথেষ্ট বিনয়ী, আশ্চর্য রকমের নিরুত্তাপ, যেন আবেগের কোনো বালাই নেই ওর ভেতর। অথচ নরি জানে ল্যারি কিংবা বাথানের আরো 2-4 জন তরুণ কাউহ্যান্ডের সঙ্গে কর্টেজ ভীষণ প্রাণোচ্ছল, প্রায় একাই মাতিয়ে রাখে আসল। মেয়ে মাত্রেই যা ঘটে, কর্টেজ ওর চোখে এক দুর্জেয় চরিত্র হয়ে ধরা পড়েছে। শিহরণ জেগেছে ভাঙা হৃদয়ে। কর্টেজকে ঘিরে স্বপ্ন দেখছে। নিজের সম্পর্কে মুখ খোলার জন্য বার দুয়ে লোকটাকে যেচে পড়ে সুযোগ করে দিয়েছে সে, কিন্তু প্রতিবারই ওর আকার ইঙ্গিত না বোঝার ভান করেছে কর্টেজ। একদিন বাগে পেয়ে ল্যারিকে জেরা করল নরি। বলাই বাহুল্য, লাভ হলো না। আমার বিশ্বাস ও বোধ হয় কোনো ঝামেলায় আছে, বলল ল্যারি। হয়তো কোনো শেরিফ খুঁজছে ওকে। তবে আমি যদি ওই শেরিফ হতাম, 7 হাত তফাতে থাকতাম। পিস্তলে ওর হাত মারাত্মক চালু। কিন্তু বাথানের বয়স্ক কাউহ্যান্ডের সমাজে কর্টেজের প্রভাব বিশেষ নেই। কেউ কেউ এও বলে জুয়ারির সঙ্গে ওর গোলমাল এবং তাকে ধোলাই দেয়া আকস্মিক ব্যাপার। নিজেদের মতামতের সপক্ষে দৃষ্টান্ত দিতে গিয়ে এরা বলে রোজ ঝর্ণার পানি দেখলে হঠাৎ করে এক আধটু সোনা পেয়ে যাওয়া অসম্ভব নয়। এটাও তেমনি। বহুবার নানাভাবে ওকে বাজিয়ে দেখার চেষ্টা করেছে ওরা, কারণ নিজেকে রক্ষা করার ক্ষমতা এই ভিনদেশি লোকটার কতটুকু আছে তা জানার জন্য ওদের কৌতূহলের অন্ত নেই। 2টো রিভলভার ঝোলায় কর্টেজ, অথচ একটাও ওকে ব্যবহার করতে কেউ দেখেনি কোনোদিন। কর্টেজকে যাচাই করে দেখার ব্যাপারে ওদের পরিকল্পনার কথা ঘটনা চক্রে ল্যারি প্রথম জানতে পেল। কাউহ্যান্ডের সাবধান বাণী শুনে শেষোক্তজন কেবল মুচকি হাসলো একটু। ওরা তোমার পেছনে সিনাপ লোনকে লেলিয়ে দেওয়ার কথা ভাবছে, বলল ল্যারি। সিনাপ জাতখনি, পিস্তলের হাতও ভালো। সম্প্রতি বাথানে ফিরে এসেছে লোন্ট। কর্টেজ যখন এখানে প্রথম আসে তখন সে রাইডিং অর্থাৎ বাথানের সীমানা পাহারায় ছিল। ছোটখাটো গড়নের মানুষ এই জনাব লোন্ট। নেকড়ের মতো লম্বাটে হাড্ডিসার মুখ, চ্যাপ্টা শরীর। দীর্ঘকাল ধরে বেশিরভাগ সময় স্যাডলে কাটানোর ফলে হাঁটুর কাছ থেকে পা দুটো সামান্য বাঁকা হয়ে গেছে। কোল্ট ব্যবহারে দক্ষ বলে গর্ব বোধ করে সে, এবং তাবৎ গানম্যানদের মধ্যে মাত্র একজনেরই জ্যেষ্ঠত্ব বিনা দ্বিধায় স্বীকার করে। ওর এই স্বীকারোক্তি অন্যদের কাছে একটা শোনার মতোই খবর। একদিন রাতে খাওয়া দাওয়ার পর বন্দুক আর বন্দুকবাজদের বিষয় আলোচনা করছিল ওরা। তখন কথাটা জানালো লোন্ট। লোকটাকে জনাব জিজ্ঞেস করলো। সিম্পল। সাবাডিয়া, জবাব দিল বন্দুকবাজ। না, আমার সাথে মোকাবেলা হয়নি, বলে আজ আমি এখানে থাকতাম না। তবে বছর খানেক আগে একবার ওর অ্যাকশন দেখেছি। রেড ও ওটের এক সেলুনে বসে ড্রিঙ্ক করছিল সাবাডিয়া। বারকিপার লোকটা ছিল ভালো মানুষ। ও হুঁশিয়ার করে দিল বাইরে সাবাডিয়ার জন্য 3 জন ভাড়াটে খুনি ওত পেতে রয়েছে। পেছন দরজা দিয়ে কেটে পড়ো, পরামর্শ দিল বারকিপার। ওরা 3 জন, তুমি একা, পালালে কেউ তোমার দোষ ধরবে না। জানি, সাবধান করার জন্য ধন্যবাদ, বলে
রাস্তার উদ্দেশ্যে পা বাড়ালো সাবাডিয়া। স্বাভাবিক চেহারা, যেন কিছুই জানে না। ওই ৩০০ গুণ ২০ কদম দূরে অপেক্ষা করছিল। রাস্তার ওপাশে দুজন, আর এদিকের ফুটপাতে সেলুনের কয়েকটা বাড়ি পর অন্যজন। হাতেই ছিল ওদের অস্ত্র, তবু পারেনি। গুলি ছোড়ার আগেই খতম হয়ে গেল ওই ফুটপাতের দুজন। অপরজন একটাই সুযোগ পায় ট্রিগার টেপার, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। সাবাডিয়া ঘাড় ফিরিয়ে তাকালো ওর দিকে। সেই দৃষ্টিতে কি ছিল জানি না, তবে আমি দেখলাম লোকটা একটুক্ষণ সম্মোহিতের মতো চেয়ে রইল, তারপর দৌড়ে পালালো। বাকি দুজনের বুট হিলে কবর দিতে হয়েছিল। কিন্তু তোমার ক্ষিপ্ততা তো এখন বেড়েছে, বলল নিগার। তা বেড়েছে, কিন্তু সেটা তো ওরও বেড়েছে, তাই না? হুল ফোটালো বন্দুকবাজ। আর তা যদি নাও হয়, তবু সাবাডিয়ার সঙ্গে আমার তুলনা চলে না। সাবাডিয়ার নাম ওয়াইজেড বাথানের সকলেই শুনেছে, জানে মেক্সিকোতে এই বিপ্লবীর মাথার দাম $10,000। সেখানকার সামরিক জান্তা ওকে আউটল ঘোষণা করেছে। ইতিমধ্যে রিউ গ্র্যান্ডের এপারে মার্কিন যুক্তরাষ্ট্রেও নানান রটনার জন্ম হয়েছে ওকে ঘিরে। বিভিন্ন ডাকাতির জন্য দায়ী করা হয় ওকে। কেউ বলে লুণ্ঠিত অর্থ দিয়ে সাবাডিয়া ওর বিপ্লবী বন্ধুদের সাহায্য করে। আবার কারো কারো মতে ও একজন সাধারণ আউটল ছাড়া কিছুই নয়। অবশ্য এসব কথাবার্তা উচ্চারিত হয় মূলত ধনী মহল থেকে। এরকম একটা অভিযোগ প্রসঙ্গে স্নাপ লোন্ট পড়ল, আমি বাজি ধরে বলতে পারি যেসব জায়গায় ওই সমস্ত ডাকাতি হয়েছে তার অন্তত 100 মাইলের মধ্যে সাবাডিয়া ছিল না তখন। আসলে একবার কারো বদনাম হয়ে গেলে সব চুরি ডাকাতিরই জন্যই তাকে দায়ী করা লোকের স্বভাব। তাছাড়া অনেকেরই লোভ পুরস্কারের টাকার দিকে। কোনো মতে ওকে ধরিয়ে দিয়ে কিংবা খুন করে মেক্সিকান সরকারের কাছ থেকে যদি ওটা বাগাতে পারে। কথাগুলো বলার সময় লোন্টের গলায় ঝাঁঝ ফুটে উঠল। অনেক সময় ভুল করে বিপথে যায় মানুষ, তারপর যখনই জানাজানি হয়ে যায় পিস্তলে ওর হাত ভালো, আর একজন ভেবে বসে আমিই বা কম কিসে। লড়তে ছুটে আসে সে, এবং যথারীতি মারা পড়ে, এবং ক্রমাগত আসতে থাকে আরো। দেশে এসব মাথা গরম নির্বোধ লোকের সংখ্যাই বেশি। সবাই নামের পাগল। তবে যাই হোক, কর্টেজ বিপ্লবী না আউটল তা নিয়ে তর্কে আমি যাব না। শুধু এটুকু বলতে পারি, কখনো পিঠে গুলি করে না ও, যেটা অধিকাংশ ক্ষেত্রে ওর শত্রুরা চেষ্টা করেছে। মুহূর্তের জন্য থ হয়ে গেল অন্যরা। যে লোককে ওরা এতদিন বিকার শূন্য খুনি বলে ভেবে এসেছে, মানুষকে মেরেই যার আনন্দ, তার সম্পর্কে নতুন তথ্য জানছে। ওরা উপলব্ধি করছে যে না, লোন্ট আসলে প্রকারান্তরে নিজের জীবন কাহিনী শোনাচ্ছে। র্যাটলারই প্রথম এই সম্মোহনের ঘোর ভাঙল। ওর ফন্দি মাফিক ব্যাপারটা এগোচ্ছে না। হতে পারে সাবাডিয়া সম্পর্কে তুমি যা বললে না, সবই সত্যি, কিন্তু এমন লোকও আছে যে দুটো পিস্তল ছোড়ায় বটে, অথচ ব্যবহার করতে ঠ্যাং কাঁপে। মানে, খাদে নেমে গেল লোন্টের গলা। না মানে, আমি তোমার কথা বলছি না জনাব। তাড়াতাড়ি ঢোক গিলে বন্দুকবাজকে শান্ত করার প্রয়াস পেল ফোরম্যান। তোমার সাহস আমরা সবাই জানি। দুটো কেন, তুমি আরো পিস্তল ঝোলালেও প্রশ্ন তুলবে না কেউ। কেউ যদি ওজন সামলাতে পারে, আমি এতে কারো আপত্তি করার কারণ দেখি না। কঠোর জবাব এলো। তুমি নিজের চরকায় তেল দাও রাটলার। ফোরম্যানের সমর্থকরা চমকে উঠে লোন্টের দিকে তাকালো। ওর ইঙ্গিত বুঝতে পেরেছে ওরা। ঠোঁটে এক চিত্তে হাসি ফুটিয়ে ওদের হাবভাব লক্ষ্য করছিল কর্টেজ। ও ভালো করেই জানে ওর বিরুদ্ধে লোনকে উস্কে দেওয়ার পায়তারা করছে ফোরম্যান। কিন্তু লোন স্পষ্টতই ব্যবহৃত হতে রাজি নয়।
এই খরবাকায় বন্দুকবাজের জন্য কটেজের হৃদয়ে শ্রদ্ধা জাগল। ভেতরে ভেতরে জ্বলছে ফোরম্যান। সিনাপ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তার ঘৃণিত কাজ তাকেই সারতে হবে। সে ভীরু নয়, কিন্তু মাঠে নামার আগ্রহ বোধ করছে না। .45 তার নিজের হাতও চালু, কিন্তু প্রতিপক্ষের ক্ষমতা সে জানে না। তাছাড়া ও ঠাউর করতে পারছে না লোন দমে গেল কেন। এবার কটেজ স্বতঃস্ফূর্ত হয়ে এগিয়ে এলো ওকে উদ্ধার করতে। এখানে কোনো রকম গোলাগুলি হবে না সিনর, হিসিয়ে উঠল ওর গলা। তেমন অবস্থা হলে আমি ব্যবহার করব আমার পিস্তল, আর তোমার যদি বিশ্বাস করতে বাধে। সামনে ঝুঁকে এলো সে, হাত লিশমিশ করছে কোমরের কাছে, চোখজোড়া ছোট ছোট ও সতর্ক। উঠাও তোমার বন্দুক। থমথমে হয়ে গেল পরিবেশ। একটা পিন পড়লেও বুঝি শোনা যাবে। এরকম আচমকা চ্যালেঞ্জের জন্য মোটেও প্রস্তুত ছিল না প্লেন। সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করলো। হোলস্টারের দিকে সামান্য এগিয়ে গেল হাত, তারপর জোর করে হেসে উঠল সে। তুমি ভীষণ রকচটা মানুষ কর্তেজ, একটু তামাশাও বোঝো না, বলল সাপ। চোর ধরতে গিয়ে খুব উত্তেজিত হয়ে আছো মনে হচ্ছে। কর্তেজও হাসল, মুচকি হাসি। নীরবে অপমান শিরোধার্য করে নিল ফোরম্যান। এরপর আবার স্বাভাবিক পথে এগোলো আলোচনা। তখনকার মতো শেষ হলো রেষারেষি। পরে লুন্টের সঙ্গে কথা বলল ব্লেন। তোমাকে তো কখনো পিছিয়ে যেতে দেখিনি স্নাপ, জিজ্ঞেস করলো সে। ব্যাপার কি? মোটেই পিছিয়ে যায়নি, জবাব এলো। ওই লোকের সঙ্গে আমার বিবাদ নেই, তুমি লাগলে না কেন? আমি হচ্ছে ফোরম্যান, আমার লাগাটা শোভা পায় না, গোমরা মুখে জবাব দিল রাটলার। হ্যাঁ, আত্মসংযম, ব্যঙ্গ ঝরল বন্দুকবাজের গলায়। অতি কষ্টে নিজের রাগ দমন করলো ফোরম্যান। আমি সুযোগের অপেক্ষায় আছি, বলল সে। তোমার সাহায্য পেলাম না, এটাই যা দুঃখ। কাজের বেলায় আমার সাহায্য ঠিকই পাবে, তবে নোংরামি তার মধ্যে পড়ে না, মুখের উপর বলে দিয়ে ওখান থেকে সরে এলো বেটে বন্দুকবাজ। ব্যাংক হাউজে ফেরার পথে লোন দেখলো কর্টেজ আর ল্যারি গল্প করতে করতে ওদিকেই আসছে। শুধু একটি মাত্র কথা বলার জন্য থমকে দাঁড়ালো ও। বন্দুকে একজনের হাত যত পাকাই হোক, কর্টেজ তাকেও কিন্তু ধরাশায়ী করা যায় পেছন থেকে। লোকটা একথায় কি বোঝালো? জবাবের অপেক্ষা না করেই বন্দুকবাজ ব্যাংক হাউসে ঢুকে যাওয়ার পর ল্যারি জিজ্ঞেস করল। অনেক কিছু, জবাব দিল কর্টেজ। আমার মনে হয় ও লোক হিসেবে ততটা খারাপ না ল্যারি। হ্যাঁ, তখন র্যাটলারের মুখ একেবারে চুন করে দিয়েছে, একমত হলো ল্যারি। ঘটনাটা মনে রাখার মতো। আলবত। ল্যারি, আমাকে কি তুমি কিছু বলবে? না, তেমন কিছু না, হতাশ জবাব এলো। এই ডার্টি, জিঞ্জার আর সিম্পল এ খেলায় আমাদের পক্ষে আছে। এটাও কিন্তু কম না, কিন্তু মুশকিল হচ্ছে এখনো খেলা শুরু করার মতো কোনো সূত্র নেই আমাদের হাতে। XX রাঞ্চটা কতদিন আগে চালু হয়েছে জানো? 2-3 বছর। ডেস্কের কাছে গরু বিশেষ নেই, লোক 7 কি 8, বাবুর্চি সহ। সামান্য কটা গরু সামলাতে এত লোক? তাই তো, আগে খেয়াল করিনি। ওদের কাজও খুব একটা আছে বলে মনে হয় না। তুমি কি সন্দেহজনক কিছু দেখেছ? কর্টেজ এপাশ ওপাশ ঘাড় নাড়ালো। ধীরে বন্ধু, ধীরে, বলল। ভালো কথা, সুন্দরীর খবর কি? ও লক্ষ্য করেছে রাঞ্চার দুহিতার প্রসঙ্গ উঠলেই মেয়েটির ওই তরুণ ভক্তের মুখ লাল হয়ে যায়। ল্যারিও পাল্টা আক্রমণ চালালো। আমার বিশ্বাস উনি ইদানিং একজন রহস্যময় মেক্সিকানের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন, বলল বার্টন। তোমার সম্পর্কে জেরা করেছে আমাকে।
আর তুমিও ফাঁস করে দিয়েছ? যা জানি। স্মিথ হাসিতে ভরে গেল কর্টেজের মুখ। নিশ্চয় অনেক সময় লেগেছে বলতে, পরিহাস তরল গলায় মন্তব্য করল সে। তার বলতে ল্যারিও হাসল। বলেছি তোমার বউ তোমার 2 ছেলেকে নিয়ে অন্যের সাথে ভেগেছে। কিছুকাল মদে চুর থাকতে তুমি। ওরে খুদে শয়তান। বেদনায় বিকৃত হয়ে গেল কর্টেজের গলা। কথা শেষ করতে পারল না। ল্যারি উপলব্ধি করল তার এই মেক্সিকান বন্ধুটির কোনো গোপন ব্যথা আছে। ঠাট্টা করতে গিয়েও ও নিজের অজান্তেই ঘা দিয়ে ফেলেছে সেখানে। তাড়াতাড়ি পরিবেশ হালকা করার প্রয়াস পেল সে। ওস্তাদ, বলো দেখি, কবে তুমি ধরবে ওই শয়তানগুলোকে? আমার যে তর সইছে না। ধরতে না পারি, কিন্তু ভয় তো পাইয়ে দিয়েছি। তর্ক জুড়ল কর্টেজ। 1 সপ্তাহ হলো ওরা একদম স্পিকটেড নট। পরদিন খুব ভোরে একটা চিৎকারের শব্দে ব্যাংক হাউস বাসিন্দাদের ঘুম ভেঙে গেল। তাড়াহুড়ো করে অর্ধনগ্ন অবস্থায় ওরা বাইরে এসে দেখলো বিধ্বস্ত অবস্থায় স্যাডল থেকে নামছে ডুরান। ওর পনিটার হাল মনিবের চেয়েও শোচনীয়। রেঞ্জের সীমান্তে লাইন রাইডারদের কেবিন, সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে ও। র্যাটলার ভিড় ঠেলে এগিয়ে গেল। কি ব্যাপার ডুরান? জিজ্ঞেস করলো সে। লুটেরা হাঁপাতে হাঁপাতে জবাব দিল কাউপাঞ্চার। কাল রাতে অন্ধকার নামার 2-3 ঘন্টা পর জনাষ্টেক লোক বাট আর আমাকে আক্রমণ করে। বাটকে শুরুতেই খতম করেছে ওরা, তারপর আমার ঘোড়াকে। অন্ধকারে ভালো দেখতে পাইনি, তবে মনে হয় ওদের একটাকে জখম করেছি আমি। এটা বার্ডের বনে। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর ট্রেনের এক পাশে পেয়েছি ওকে, এবং সেই থেকেই আমি ওর পিঠে। চিনতে পারোনি কারোকে? প্রশ্ন করল ফোরম্যান। মুখে রং ছিল সবার। প্রত্যয়ের সঙ্গে বলল ডুরান। চকিতে বেলেইন বিজয় গর্বিত দৃষ্টিতে একবার তাকালো কর্টেজের দিকে। খবরটা শুনে ক্ষিপ্ত হয়ে উঠল বাথান কর্মীরা। অভিশাপ দিল অজ্ঞাতনামা লুটেরাদের। একটা মুহূর্ত নষ্ট করল না কেউ। গুগাসে নাস্তা গিলে 8 ঘন্টার মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল 12 জন বাছাই করা অশ্বারোহী। বাথানের সেরা ঘোড়াগুলো সঙ্গে নিয়েছে ওরা, এবং প্রত্যেকেই সশস্ত্র। কর্টেজ আর ল্যারিও আছে ওই দলে। গত রাতের আলাপের কথা মনে পড়তে বন্ধুকে খোঁচা মারার লোভ সামলাতে পারল না তরুণ কাউবয়। হ্যাঁ, সত্যি ওদের ভয় পাইয়ে দিয়েছ তুমি, বিড়বিড় করল সে। চুপ, শাগরেদকে তিরস্কার করল ওস্তাদ। ঠিক এটারই প্রত্যাশায় ছিলাম আমি। কিন্তু আচ্ছা, বার্ডের সঙ্গে ফোরম্যানের সম্পর্ক কেমন ছিল? বন্ধুত্ব? বার্টন মাথা নাড়ল। না, যদিও দুজনার মধ্যে কোনো রকম বিবাদ আছে বলে শুনিনি। জিঞ্জার আর বার্ট পাশাপাশি ব্যাংকে থাকতো। ওর চেহারাটা দেখো। ওদের কয়েক গজ তফাতে ছুটছে লাল চুল পাঞ্চার। পাথর হয়ে আছে মুখ, চোয়াল শক্ত, চোখ দুটো জ্বলছে দিকি দিকি। হঠাৎ বলে উঠল সে, খোদার কসম, ওরা যদি বার্ডের লাশ নষ্ট করে থাকে, ওর প্রতিটা আঙুলের জন্য আমি একটা করে গর্দান নেব। এর জন্য যদি আমাকে রিজার্ভেশনে যেতে হয় তাও যাব। প্রতিহিংসার শপথ এমন সরবে উচ্চারিত হলো যেন আবেগের যাতনা সইতে পারছিল না বক্তা। তরুণদের অনেকেই হই হই করে সায় জানালো ওকে, কিন্তু জিঞ্জারকে অদ্ভুত দৃষ্টিতে একবার মেপে নিয়ে মুখ খুলল শুধু ফোরম্যান। ব্লেনের চাউনিটা ভালো ঠেকল না কর্টেজের। এখনই এতটা উত্তেজিত হওয়া ঠিক হচ্ছে না জিঞ্জার, বলল ব্লেন। সবকিছু দেখার আগেই যদি ঠান্ডা হয়ে যাও, তাহলে বদলা নেবে কেমন করে? দোয়া করো অন্তত ওর লাশটা যেন অক্ষত অবস্থায় পাই আমরা। দুর্বার গতিতে রওনা হয়েছিল বসি বাহিনী, কিন্তু এখন তা
মন্থর হয়ে এসেছে অনেকটা। কদম চালে ছুটছে ওরা, যেন কয়েক ক্রোশ পাড়ি দিতে হলেও ঘোড়ার দম ফুরিয়ে না যায়। সমতল প্রান্তর ধরে এগোচ্ছে ওরা, ফলে পথ একটু ঘোরা হলেও বাধাবিঘ্ন না থাকায় এগোন সহজে হচ্ছে। মাঝে মধ্যে গরুর পাল চোখে পড়ছে ওদের, ঘেঁষও জমিতে চড়ছে। বাথানের এই অংশটাই কেবল দেখা বাকি ছিল কর্টেজের। ও লক্ষ্য করলো জায়গাটা বিগ চিপ পর্বতমালার লাগোয়া তৃণভূমিতে যেতে হলে অজস্র পাথর চাই আর ছোটখাটো টিলার বেষ্টনী পেরোতে হয়। এক কথায় বলা চলে দুর্গম। প্রথম যখন গরু খোয়া যেতে শুরু করে জানালো ল্যারি, বুড়ো সাইমন ভেবেছিল ওরা দলছুট হয়ে পথ হারিয়ে ফেলেছে, তাই কেবিন বানালো, ব্যবস্থা করলো সীমানা পাহারার। কিন্তু ফুটো বন্ধ হলো না তাতে। ডুরানের উপর চোরা নজর রাখছিল কর্টেজ, ক্লান্ত হওয়া সত্ত্বেও। একরকম জেদ করেই পসি দলের সঙ্গে এসেছে সে। এ মুহূর্তে ও ফোরম্যানের পাশাপাশি ছুটছে এবং কোনো সলা পরামর্শে বিভোর হয়ে আছে দুজন। কিছুটা হতবুদ্ধি হয়ে পড়েছে কর্টেজ। পুরো ব্যাপারটাই যদি সাজা হয়ে থাকে, ওই লোকগুলো যে পাকা অভিনেতা তাতে সন্দেহ নেই। বার্ডের নিহত হওয়ার ঘটনাটা ওর কাছে পুরোপুরি অপ্রত্যাশিত। অকুলস্থলে না গিয়েও সে নিশ্চিত বুঝতে পারছে বার্ড বেঁচে নেই। কোনো প্রয়োজনই ছিল না এর। কটেজের বিশ্বাস করতে পারছে এই হত্যাকাণ্ডটা মূল পরিকল্পনারই অংশবিশেষ। দুর্ঘটনা নাকি সত্যি সত্যি জরুরি হয়ে উঠেছিল ওকে সরিয়ে ফেলা? বাকি পথটুকুতে ওর মুখ থেকে একটি শব্দ আদায় করতে পারল না ল্যারি। বার কয়েক আলাপ জমানোর ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিল সে এবং গন্তব্যে না পৌঁছা অবধি চুপ করে রইল। ওই যে কেবিন, চেঁচিয়ে উঠল ল্যারি। ছোট তবে শক্ত মোটা কাঠের গুঁড়ি দিয়ে তৈরি, দেয়ালে কাদামাটির পোলে। রৌদ্রোজ্জ্বল সকালে শান্তই মনে হয় পরিবেশ, কিন্তু বাস্তব নিষ্ঠুর বিয়োগান্তক ঘটনাটা এখানেই ঘটেছে। জিঞ্জারি সবার আগে সামনে এগিয়ে গিয়ে ওর বন্ধুর দেহটা দেখল। ঘোড়া থেকে নেমে টুপি খুলে অপলক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে রইল সে। কেবিন থেকে বড়জোর 50 গজ দূরে ঘাসের উপর হাত পা ছড়িয়ে পড়ে আছে একটা মানুষের শরীর। এক নজরে নিষ্ঠুরতম সত্যটা সে জেনে ফেলেছে। একে একে মাটিতে নামলো সবাই। টুপি খুলে নিহত সাথীর মরদেহের চারপাশে গোল হয়ে দাঁড়ালো। লাশ পরীক্ষা করার জন্য হাঁটু গেড়ে বসলো ফোরম্যান। খুলিতে আঁচড় কেটেছে একটা বুলেট এবং বুকের বাপাশে জমাট বাঁধা রক্ত দেখা যাচ্ছে। মৃতদেহ স্পর্শ করলো না র্যাটলার। চোখ বুলিয়ে যতটা সম্ভব দেখে নিয়ে উঠে দাঁড়ালো। মারা গেছে ঘোষণা করলো সে। 2টো গুলি লেগেছে। তোমাদের মধ্যে 2জন ওকে নিয়ে যাও কেবিনে। ফিরে গিয়ে আমরা ওয়াগন পাঠিয়ে দেব। এখন ছড়িয়ে পড়ো সবাই, টেইল করতে হবে। এবার কর্টেজ নাক গলালো। 1 মিনিট সিনর। ঝুঁকে পড়ে সাবধানে নিহত লোকের ঘাড়ের কাছে শার্টের কলারটা সরালো সে। আর সেই সাথে কণ্ঠার হাড়ের ঠিক নিচে একটা গভীর ক্ষতচিহ্ন বেরিয়ে পড়ল। মাথার আঁচড়টা কিছুই নয়, যদিও সম্ভবত ওটার জন্যই মাটিতে পড়ে যায় ও। খেই ধরল কটেজ। ওর মারা যাওয়ার আসল কারণ এটা ছোড়া। মৃতদেহের অদূরে পড়েছিল বার্ডের রিভলভার। সেটা কুড়িয়ে নিল সে। একটাও গুলি ছোড়া হয়নি। ঘটনাস্থলে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। ঘাস থ্যাতলান। এক জায়গায় গভীরভাবে ফুটে আছে কাউবয়ের হাই হিল বুটের দাগ। বোধহয় উঠে দাঁড়ানোর প্রাণপণ প্রয়াস পেয়েছিল।
কিভাবে ঘটেছে জেনে কি লাভ এখন? বিরক্তির সঙ্গে বলল ফোরম্যান। ও নেই, এটুকুই যথেষ্ট। কাজটা যাদের, আমরা এবার তাদের পিছু নেব। উত্তর দিল না কর্টেজ। ইতিমধ্যে লাশ সরিয়ে ফেলা হয়েছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে ও। অন্যরা হামলাকারীদের টেইল খুঁজছে। সহসা ঘাসের মধ্যে চকচকে একটা বস্তু দৃষ্টি আকর্ষণ করলো ওর। হুবু হয়ে ওটা সে পকেটে পুরল। হাঁটতে হাঁটতে কেবিনে গেল কর্টেজ। একটাই কামরা। আসবাবের মধ্যে দুটো ব্যাংক, একটা টেবিল, খান-দুয়েক চেয়ার এবং একটা চুলো। তাকের উপর কিছু গোলা বারুদ, তামাক আর খাবার রাখা। দেখে মনে হয় এগুলো ছোঁয়নি কেউ। ওদিকের একটা ব্যাংকে শুইয়ে দেয়া হয়েছে বার্ডের মরদেহ। মোটা কম্বল দিয়ে ওকে ঢেকে দিল জিঞ্জার। ওর যন্ত্রণাক্লিষ্ট মুখখানা থমথমে ভয়াল দেখাচ্ছে। এর আগেও মানুষের মৃত্যু প্রত্যক্ষ করেছে সে, কিন্তু এবার তার বিভৎসতা স্পষ্ট করেছে ওকে। ওর কাঁধে হাত রাখলো কটেজ। জিঞ্জার, গাঢ় স্বরে বলল সে, রিজার্ভেশনে যাওয়ার জন্য এখনই উতলা হইও না। পাই করে ঘুরল কাউবয়। ওর সংকুচিত অশ্রু সজল চোখজোড়া যেন ভেদ করল অপরজনের খুলি। কটেজ ফ্যাসফ্যাসে গলায় বলল, তোমার যদি কিছু জানা থাকে? জানি না, তবে সন্দেহ করছি, শান্ত জবাব এলো। যখন প্রমাণ পাবো তোমার হাতে তুলে দেব ওকে, তা সে যেই হোক না কেন। ওয়াদা। হাত বাড়ালো জিঞ্জার এবং আন্তরিকভাবে ওরা কর্মদন করলো। তারপর আপদ মস্তক কম্বলে ঢাকা মানুষটার দিকে ফিরে ধরা গলায় শপথ করলো সে, আমি তোমার খুনের বদলা নেব দোস্ত, কিচ্ছু ভেবো না তুমি। হন হন করে ওখান থেকে চলে গেল কাউবয়। কটেজ এগুলো ওর পেছন পেছন। ঘোড়ায় চেপে মিলিত হলো অন্যদের সঙ্গে। একটু খুঁজতেই পাওয়া গেল হানাদারদের টেইল। কেবিনের কাছে যে কটানোর ঝোপের ভেতর ওত পেতে ওরা দুই বাথান কর্মীর অপেক্ষায় বসেছিল সেটাও দেখতে পেল ওরা। সবকটা নাল পরান ঘোড়া। কেবল এই তথ্যটা ছাড়া ট্র্যাক থেকে আর কিছু বোঝা গেল না। কিন্তু এ ব্যাপারে মাথা ঘামাতে রাজি হলো না ব্লেইন। চলো ভাই, সব পিছু নেই। ওর নির্দেশে সবাই জোর কদমে ছুটল চোরাই গরু ফেলে দেওয়া টেইল ধরে। অনেক গরু। ট্র্যাকগুলো লক্ষ্য করে বলল ল্যারি। কম হলেও ৩-৪-২০ হবে। ৪-এর বেশি জানারও কর্টেজ, এবং বেশ জোরে ছুটিয়েছে। ছাপের গভীরতা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা। তবে পরের দিকে যখন টেইল পাথুরে অঞ্চলে প্রবেশ করেছে, গতিবেগ হ্রাস পেয়ে থাকাই স্বাভাবিক। ১ ঘন্টার মাথায় পশি বাহিনী ভয়ঙ্কর উঁচু নিচু ভাঙাচোরা এলাকায় এসে পড়ল। চারদিকে অজস্র পাথর ছড়ান ছিটান, আগাছা পরিপূর্ণ ঢাল, কোথাও কোথাও কটনর আর দেবদারুর ঝাড়। খুব দ্রুত এগোতে না পারলেও গরুচোরদের চেয়ে জোরে ছুটছে ওরা, এটা বুঝতে পেরে অনেকটা নিশ্চিন্ত বোধ করছে পশি বাহিনী। কিছুক্ষণ পর এলো বিপদ সংকেত। আচমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো এবং উত্তরোত্তর বাড়তে লাগলো তার বেগ। ওরা আজ করলো এরপর কি ঘটতে যাচ্ছে। কালো হয়ে গেছে আকাশ, আবহাওয়া শীতল, শালার ঝড় আসছে। ঘেউ ঘেউ করে উঠল রাটলার। আমাদের থামতে হয়। ঝটপট মাটিতে নেমে পড়ল সকলে। সিলিকারে আপদ মস্তক শরীর ঢেকে নিয়ে বাতাসের দিকে পেছন ফিরিয়ে ঘোড়া বাঁধল। তারপর আশ্রয়ের সন্ধান করল নিজেদের জন্য। পাথর চাই অথবা মোটাসোটা বৃক্ষকাণ্ডের পাশে জড়সড় হয়ে অনিবার্য দুর্ভোগ পোহানোর অপেক্ষায় রইল। মাত্র কয়েকটা মুহূর্ত, তারপর প্রচণ্ড ঝড় এসে
চড়াও হলো ওদের উপর। সাই সাই বাতাস ছিনিয়ে নিতে চাইছে পরনের কাপড়। চোখে মুখে সূচের মতো ফুল ফোটাচ্ছে অজস্র বালুকণা। বরযাত্রীতে মুখ ঢেকে রয়েছে ওরা, তবু বাধা মানছে না হাওয়ায় হামলা। ঘোড়াগুলো অশান্ত হয়ে উঠেছে, দড়ি ছেড়ার চেষ্টা করছে। প্রায় ঘন্টাখানেক ওদেরকে এভাবে নরক যন্ত্রণা ভোগ করিয়ে ঝড় থেমে গেল। স্যাডল আর চিনিকারের উপর বন্ধ হলো বালুর অবিশ্রাম দাপাদাপি। নিরাপদ আশ্রয় ছেড়ে বেরিয়ে এলো সকলে। কাঙালের মতো হাত বাড়ালো ক্যান্টিনের দিকে। বাফস, ঝড় বটে, মন্তব্য করলো ডার্টি। পানি খাওয়ার পর ফের চালু হয়ে গেছে গলা। কিন্তু এত বালু এলো কোত্থেকে? হা, এটা আবার একটা চিন্তার বিষয় হলো নাকি? ফোরম্যান বিরক্ত। মরুভূমি থেকে। আর এই টেল যদি ওদিকে গিয়ে থাকে, এবং আমার বিশ্বাস তাই গেছে, কোনো ট্র্যাকই পাওয়া যাবে না, এতক্ষণে মুছে গেছে। আধ ঘন্টা পর বোঝা গেল প্লেনের সংশয় অবলোক নয়। মরুভূমির কিনারে এসে শেষ হয়ে গেছে ক্যাটল ট্র্যাক। কিছুক্ষণ আগে ঝড়ে বালুর বুক সমান মসৃণ। হতাশায় কাজ জাগালো ফোরম্যান। হারামিগুলোর কপাল, বলল সে। তো আর এগিয়ে লাভ নেই। ট্র্যাক ছাড়া মরুভূমিতে গরু খোঁজা আর অমাবস্যার চাঁদ দেখা একই কথা। নীরবে দৃষ্টি বিনিময় করল ওরা। তরুণরা স্পষ্টতই ক্ষুব্ধ। হাল ছেড়ে দিয়ে ফিরে যাওয়ার প্রস্তাবটা মনোপুত হয়নি। কিন্তু ব্লেইন অনর কর্টেজ নতুন প্রস্তাব নিয়ে এগিয়ে এলো। শোনা ব্লেইন, স্বীকার করছি এরকম অবস্থায় খোঁজা ব্যথা, বলল সে। তবু আর একজন কারোকে সাথে নিয়ে আমি না হয় একটু ঘুরে ফিরে দেখি, যদি কোনো টেইল চোখে পড়ে। মুখ বাঁকালো সাপ। ঠিক আছে, দায়িত্বটা যখন তোমারই, যাও। তা আবার একজন সহচারী চাইছো কেন, বিনয়? নির্বিকার রইল কর্টেজ। লোক চাইছি কারণ টেইলটা যদি পেয়েই যাই, তোমাদের ডেকে আনতে পাঠিয়ে দেব ওকে, আর আমি ওদের পেছনে লেগে থাকতে পারবো, ব্যাখ্যা করলো সে। বার্টনকে নেব আমি, ওর ঘোড়াটা জোরে ছুটতে পারে। বিরস মুখে মাথা ঝাঁকালো বেলেইন। এমনিতেই আমাদের লোক কম, তার উপর এখন ফালতু কাজে যাবেন দুজন, একা গেলেই পারতে। এর বেশি আর কিছু বলল না সে, এবং অল্পক্ষণের মধ্যেই একা হয়ে গেল কর্টেজ আর ল্যারি। দায়িত্বটা ও পাওয়ায় গোটা দলের মধ্যে একমাত্র জিঞ্জারেরই হিংসা হলো। ছাড়াছাড়ির সময় ও বলল, টেইল খুঁজে বের করো, তারপর আমরা উড়ে চলে আসব। চমৎকার ইন্ডিয়ান কৌশল, মরুভূমি প্রেরণ, মন্তব্য করল লেরি। ইন্ডিয়ান কৌশল না ছাই, তিরস্কার করল কর্টেজ। তুমি নিশ্চয় রেড স্কিন থিওরি বিশ্বাস করো না? কিন্তু ডুরান যে বলল। ডুরান বলল? কেন, ডুরান কি ফেরেশতা? সদা সত্য কথা বলে? বোঝার চেষ্টা করো, মাথাটা ঘামাও একটু। জীবনে শুনেছ সুযোগ পেয়েও দুটো রাইফেল, গোলা বারুদ কখনো ফেলে গেছে ইন্ডিয়ানরা? ভাঁজ পড়ল ল্যারির কপালে। ঠিক ব্যাপারটা মিলছে না, স্বীকার করলো সে। এবং এটাও মেলে না বলে লাশের পাশে যে জিনিসটা পরে পেয়েছিল কর্টেজ সেটা বের করলো। কি ওটা? ল্যারি কৌতূহলী। একটা পকেট মেশিন, সিগারেট বানানোর। এই যে দেখো কিভাবে কাজ করে যন্ত্রটা। তামাক আর কাগজ বের করলো কর্টেজ। এই যে দেখো। অল্পক্ষণের ভেতর তৈরি হয়ে গেল একটা সিগারেট। চোখ কপালে তুলে ল্যারি দেখলো পুরো ব্যাপারটা। নিশ্চয় এটা বার্টের নয়? প্রশ্ন করলো কর্টেজ। না, বার্ট হাতে রোল করতো, জানালো ল্যারি। তারপর যোগ করলো, ভালো সূত্র পাওয়া গেছে। জিনিসটা কার জানতে পারলেই তাকে তুলে দেব জিঞ্জারের হাতে। ল্যারির মুখের কথা কেড়ে নিল কর্টেজ। কিন্তু তার আগে আমাদের ওই টেইলটা খুঁজে বের করতে হবে। এই মরুভূমি কেমন চেনো তুমি? মোটামুটি একবার অতিক্রম করেছি। খুব বড় না, তবে কোনো রকম ট্র্যাক ছাড়া এগোন মুশকিল।
আমার মনে হয় আমাদের পক্ষে সবচেয়ে ভালো হবে ডান প্রান্ত ধরে এগিয়ে গিয়ে দেখা কোনো টেইল ওদিক দিয়ে বেরিয়েছে কিনা। তাহলে যত শিগগির শুরু করা যায় ততই ভালো, বলল কটেজ। এসো। যতটা পারা যায় মরুভূমির কিনার ঘেঁষে রওনা হলো ওরা। বার্ডের হত্যাকাণ্ড ভাবিয়ে তুলেছে কর্টেজকে। যদি গুলিতে মারা যেত অনায়াসে এটাকে হামলার ফল বলে মেনে নেওয়া যেত, কিন্তু ছোড়ার ক্ষতটা একটা কদর্য ইঙ্গিত দিচ্ছে। কর্টেজের দীর্ঘ বিশ্বাস হানাদারদের কারোকে চিনে ফেলেছিল বার্ড, এবং বেফাস বলে ফেলে সেটা। ডুরান বলছে শুরুতেই বার্ডকে ধরাশায়ী হতে দেখেছে সে, এবং ও মারা গেছে বুঝতে পেরে নিজে সরে যায় ওখান থেকে। তখন ওর লক্ষ্য ছিল একটাই, যত তাড়াতাড়ি সম্ভব খবরটা বাথানে পৌঁছান। একে মিথ্যা প্রমাণিত করে এরকম কোনো সূত্র নেই কর্টেজের হাতে, অথচ তবু এটা সে বিশ্বাসও করতে পারছে না।